আহনাফ বিড়বিড় করে বলল। বিয়ে হলে? অরুণিকা আহনাফের কথা শুনতে পেল না। সে বলল, আমি তোমাদের ফেলে যাব না। আহনাফ মনে মনে বলল, এখন তো বলছো থাকবে, কিন্তু বড় হলে যদি তুমি থাকতে না চাও অরু, এই মায়া তো একপাক্ষিক। তোমারও কি সেই মায়া থাকবে? তোমার কাউকে ভালো রাখতেই পারে তখন। আগের কথা কি মনে রাখবে তুমি? যেই বাবাকে ছাড়া তুমি খাওয়া দাওয়া করতে না, যেই মাকে ছাড়া তুমি ঘুম আসতে না, তাদের তো ভুলিয়েই দিয়েছি আমরা। অন্য কেউ এসে তখন যদি আমাদেরই ভুলিয়ে দেয়। অরুণিকা অ্যালবাম থেকে চোখ উঠিয়ে আহনাফের দিকে তাকিয়ে বলে। তুমি কাঁদছো কেন? আহনাফের শার্টের হাতা দিয়ে চোখ মুছে নেয়। অরুণিকা কিছু একটা ভেবে বলে, ফোন আপুর জন্য। ও তো তোমাকে আর ফোন দেয় না। আহনাফের জ্যোতির কথা মনে পড়তে রাগ উঠে গেল। সে ধমকে সুরে বলে, চুপ, যাও পড়তে বসো। সারা দিন টিভি ফোন নয়তো অন্য কিছু। যাও পড়তে বসো। অরুণিকা এক ধমকে ভয় পেয়ে দূরে সরে দাঁড়ায়। কাপা কণ্ঠে বলে। এখন তো পড়ার সময় না। আহনাফ আরো জোরে ধমক দিয়ে বলে। তাও এখন পড়তে বসবে? যাও। অরুণিকা দৌড়ে নিজের ঘরে চলে গেল। আহনাফ মাথায় হাত দিয়ে বসে পড়ে। হঠাৎ তার চুক্তিনামার কথা মনে পড়ে গেল। চোখে ভেসে উঠল সেই কাগজটা, যেটিতে তার স্বাক্ষরের পাশে অরুণিকার কাছে হাতে স্বাক্ষর আছে। সে বিছানায় মাথা ফেলে দিয়ে চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, অরু, আমার মনে অনেক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তুমি বড় হলেই আমাকে দিতে পারবে। এই উত্তর যতদিন আমার কাছে আসবে না, আমি ততদিন মানসিক শান্তি পাবো না। কিন্তু সময় যত বাড়ছে আমি ততই দুর্বল হয়ে পড়ছি। আমি চাই না আমার এই দুর্বলতা তোমার জীবনে কোনো বাধা ফেলুক। আমি চাই আমাদের অরু সুখে থাকুক। অতীতের সেই ভয়ঙ্কর রাতের কথা যাতে কখনোই অরুর মনে করতে না হয়। এদিকে আরাফ সায়ন্তনীর পাশে বসে রইল। সায়ন্তনী বলল, কি ভাবছো? আরাফ বলল, কই কিছু তো ভাবছি না। আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। ইমন কি এখনো মাউসিয়া তাকে পছন্দ করে? আরাফ প্রশ্নটি শুনে সায়ন্তনীর দিকে তাকালো। সায়ন্তনী বলল, আমার আসলে ইমনকে জিজ্ঞাসা করার মতো সাহস নেই, ও যদি কিছু মনে করে। আরাফ বলল, ইমনের ব্যাপারে আমার চেয়ে ভালো তো সে নিজেই বলতে পারবে। তুমি ইমনকে জিজ্ঞেস করতে পারো, ও কিছুই মনে করবে না। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমার না ইমনকে ভালো লাগে। আরাফ এই কথা শুনে অবাক হলো না। সে আগে থেকে জানতো সায়ন্তনী ইমনকে পছন্দ করে, কারণ তার হাবভাব দেখলেই বোঝা যেত। সায়ন্তনী বাকিদের তুলনায় ইমনের ব্যাপারে বেশি সচেতন ছিল। ইমনের খাওয়া দাওয়ার ব্যাপারে তার আলাদা সচেতনতা আছে, যা আরব লক্ষ্য করেছিল। চায়ে চিনি কম হলে ইমনের হাবভাব দেখে সায়ন্তনী চিনির পট নিয়ে দাঁড়িয়ে থাকতো। অন্যদের ব্যাপারে এত উদ্বিগ্নতা সে কখনো লক্ষ্য করেনি। সায়ন্তনী বলল, তুমি কিছু বলবে না? আরব বলল, এখানে আমার বলার কি আছে? তোমার ভালো লাগতেই পারে। সায়ন্তনী মাথা নিচু করে মলিন মুখে বলল, মানে আমি তো সাধারণ পরিবারের মেয়ে। চায়ের দোকান চালিয়ে আমাদের সংসার চলে। আমার বাবা নেই, একটা সময় মাও অন্য বাড়িতে কাজ করত। ভাই পড়াশোনার পাশাপাশি কারখানার কাজ করে। আমার তো কোনো যোগ্যতাই নেই, স্কুল পর্যন্তই পড়েছি, বাকিটা হয়তো আর সম্ভব না। আরাফ চুপ করে রইল। সায়ন্তনীর কোন যোগ্যতা আছে কি নেই সে কখনো ভেবে দেখেনি। হুট করেই তার ভালো লেগে গিয়েছিল মেয়েটাকে। ইমনের কি তার মতো সায়ন্তনীকে ভালো লাগতে পারে? এই প্রশ্নের জবাব আরাফ দিতে পারবে না। তাই সে আর কিছুই বলল না, শুধু সায়ন্তনীর দিকে তাকিয়ে রইল। রামু চাচার সাথে ফোন আলাপ করে গভীর চিন্তায় পড়ে গেল ইভান। ইভানকে চিন্তিত দেখে আহনাফ তার কাঁধে হাত রেখে তার পাশে বসে। ইভান আহনাফের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর বলল, রহমত চাচা ফোন দিয়েছেন। আহনাফ ভ্রু কুঁচকে বলল, আজকে 4 মাস হয়ে গেছে উনি কোনো টাকা পাঠাননি। এখন ফোন করে অজুহাত দেখানো ছাড়া আর কিছুই করার নেই। উনি অজুহাত দেওয়ার জন্য ফোন করেননি। তো কেন ফোন দিয়েছেন? সেসব কথা বাদ দে, আগে বল, জুবায়েদ আঙ্কেল সেদিন এক রাতে একটা কাগজ দিয়েছিল, মনে আছে? কোন কাগজ?
যে কাগজের সব তথ্য ছিল উনি সেদিন দিয়েছিল কাগজটা। কোথায় সেটা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু 5 বছর আগের কাগজ তুই এখন খুঁজছিস? কাগজটা কি তুই খুলে দেখিসনি? আরাব তাহুদ কেউ দেখেনি? আমি তো দেখিনি, বাকিদের জিজ্ঞেস করে দেখ। ইভান চেয়ার ছেড়ে উঠে সবাইকে ডাকলো। একই প্রশ্ন বাকিদেরও করলো, কিন্তু কারোই সে কাগজটির কথা মনে ছিল না। তখন তুর্য কিছু একটা ভেবে বলল, আমার মনে পড়েছে, আঙ্কেল কাজটা আহনাফের হাতে দিয়েছিল। আহনাফ, তুই কাগজটা কোথায় রেখেছিস? আহনাফ ভেবে বলে, পকেটেই রেখেছিলাম, কিন্তু এরপর তো আর বের করা হয়নি। আরাব বলল, আমি তো কাগজটির কথা সম্পূর্ণ ভুলে গেছি। চাচ্চু বলেছিলেন ওখানে কিছু তথ্য আছে। আহনাফ মলিন মুখে বলল, প্যান্টের পকেটে ছিল। সিলেট যাওয়ার পর প্যান্টটা ধুয়ে ফেলেছিলাম। তারপর কলকাতায় আসার পর থেকে আর সেই প্যান্ট পরা হয়নি। আমি ড্রামে রেখে দিয়েছিলাম হয়তো। তাহমিদ বলল, আর আমি সেই ড্রামা থাকা সব পুরনো কাপড় বিক্রি করে দিয়েছি। সবাই তাহমিদের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়। তাহমিদ আবারও বলে, সেই মাসে ঘর চালানোর মতো কোনো টাকাই ছিল না। অরুণিকা অনেকদিন ধরে মাংস খেতে চাইছিল। মাংস কেনার জন্যই আমি জামাগুলো বিক্রি করে দিয়েছিলাম। আর আমি তোদের জিজ্ঞেসও করেছিলাম, তোরাই বলেছিস সেসবের প্রয়োজন নেই, আর জামাগুলো অনেক ছোট হয়ে গিয়েছিল। ইমন মলিন মুখে বলল, তাহলে কি আমরা নিজেদের বলে গুরুত্বপূর্ণ তত্ত্বটি হারিয়ে ফেলেছি? আরাফ এবার ইভানকে জিজ্ঞেস করলো, ইভান, তুই হঠাৎ কাগজটির কথা বলছিস কেন? ইভান বলল, 5 বছর আগে আনবাগানে দাঁড়িয়ে রহমত চাচা বলেছিল আমাদের বাড়ির কিছু দারোয়ান, মন্ত্রী গ্রুপের কিছু সদস্য, পরিচিত কিছু মানুষ এই হত্যাকাণ্ড জড়িত ছিল। তারপর সিলেটে যাওয়ার পর বলেছিলেন ঐনিকার মামা আর আমাদের শত্রুপক্ষ মির্জা গ্রুপের সাথে জড়িত আছে। আজ বলছে রাস্কা গ্রুপের মালিক রিয়াজুর রহমান জড়িত আছেন। ইমন বলল, উনি কি আমাদের পাগল করে ফেলবেন নাকি? এখানে আমাদের কিছু একটা বুঝতে ভুল হচ্ছে। এমনিতে সেই সময় থেকে মির্জা গ্রুপ আমাদের শত্রুপক্ষেই ছিল। এর আগেও তাদের সাথে কয়েকবার ঝামেলা হয়েছিল। আমাদের এই কোম্পানির একটা মহিলা কর্মচারীকে অপহরণ করে ফেলেছিল। তাই মির্জা গ্রুপের উপরে আমার শুরু থেকেই সন্দেহ আছে। আহনাফ বলল, রিয়াজুল রহমান তো আমাদের বাড়িতে এসেছিলেন। তুর্য বলল, আমাদের বাড়িতে এসেছিল, ওনার সাথে বাবার অনেক ভালো বন্ধুত্ব ছিল। ইভান বলল, আর মন্ত্রী গ্রুপের কাউকে সন্দেহজনক মনে হচ্ছে না, কারণ গ্রুপের সবাই আমাদের পরিবার থেকে ছিল আর সবাইকে খুন করে ফেলা হয়েছে। আরাব বলল, গ্রুপের দুইটা অংশ ছিল। প্রথম অংশটার দায়িত্ব জুবায়ের চাচ্চুর হাতে ছিল, দ্বিতীয় অংশটা ইমতিয়াজ আঙ্কেলের হাতে ছিল। ইমন বলল, হ্যাঁ, বাবা দেখে শুনি সব কর্মচারী নিয়োগ দিয়েছিলেন। আমি বাবার সাথে অনেকবার অফিসে গিয়েছিলাম। সবাই অনেক মিশুক ছিল। আমার তো কাউকে সন্দেহজনক মনে হচ্ছে না। ইভান বলল। আমার কথা তোরা কেউই ধরতে পারিসনি। সবাই ইভানের দিকে ভ্রু কুচকে তাকালো। ইভান বলল, রহমত চাচা অনেক কিছুই জানেন যা আমরা জানি না। উনি সেদিন আমাদের বাঁচিয়েছেন, অথচ অনেক কিছুই লুকাতে চাচ্ছেন। আমি বুঝতে পারছি না উনি আসলে কি করতে চান। আর কাগজটার ব্যাপারে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন। উনি আমার কথা শুনেই বলেছেন আমরা সেই কাগজ পাইনি। আমার কাগজটার কথা ফোন রাখার পর মনে পড়েছিল, কিন্তু এর মধ্যে আমি একটা বিষয় খেয়াল করেছি। আরাব বলল, কি বিষয়? প্রথমত উনি কিভাবে জানলেন আমাদেরকে একটা কাগজ দেওয়া হয়েছিল? আর আরেকটা বিষয় খেয়াল করলাম, আমরা কাগজটা পাইনি জানার পর ওনার কণ্ঠে একটা স্বস্তি ছিল। আর এই স্বস্তির জন্যই আমার এখন রহমত চাচাকে সন্দেহ হচ্ছে। তুর্য বলল, ঠিক কি বোঝাতে চাইছিস ইভান? উনি এসবে জড়িত ছিল, কিন্তু উনি তো আমাদের বাঁচিয়েছেন। এটাই তো আমাদেরকে পাগল করে দিচ্ছে। মনে হচ্ছে আমরা একটা গোলক দাদাই পড়ে যাচ্ছি। আরেকটা ব্যাপার আমি খেয়াল করলাম, কি? অরুণিকা আর ইমনের ব্যাপারে ওনার যত মাথা ব্যথা, যতবার ফোন দেয় ঐনিকার বয়স জিজ্ঞেস করে। আর ইমন কি করছে এইসব জানতে চান। বাকিদের কথা আলাদাভাবে জিজ্ঞেস করেন না, কিন্তু কেন? ইমন ভাব নিয়ে বলল,
আমরা বয়সে ছোট, তাই হয়তো। মোটেও না, এইখানেও কিছু একটা আছে যা আমি বুঝতে পারছি না। এখন কি আমরা খুনিদের খুঁজে পাবো না? অবশ্যই পাবো, কিন্তু 5 বছর আগে যদি এতটুকু বুদ্ধি থাকতো, পারিপার্শ্বিক অবস্থা দেখে অনেক কিছু আন্দাজ করতে পারতাম। আমাদেরকে বিশ্বাস করার মতোই কেউ নেই। আমাদের আত্মীয় স্বজন সবাই তো সেদিন খুন হননি। অনেকে তো ছিল বাইরে, তারাও কি এখনো বেঁচে আছে? তাহমিদ বলল, কাদের কথা বলছিস? আরাপ, আহনাব, অনিনিকা আর তোর নানার পরিবারের অনেকেই আছে। তোর যে দাদাভাইয়ের পরিবার আছে, ওরাও তো আত্মীয়। আমাদের না হয় নানার বাড়ির সাথে কোনো সম্পর্ক ছিল না, তোদের তো আছে। তুর্য বলল, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। একদিন বিয়ের দাওয়াত দিতেই বাবার একজন চাচাতো ভাই এসেছিলেন। ওরা 3 ভাই ছিল, তার মধ্যে একজন অনেক আগেই মারা গিয়েছিল। বাকি 2জনের মধ্যে যার বিয়ের দাওয়াত দেওয়ার জন্য তারা এসেছিল, সেও মারা গিয়েছে। ছোটটাকে আমরা কখনো দেখিনি, উনি বাইরের দেশে থাকতেন। আহনাব বলল, আমার নানার পরিবারের মায়ের একজন ফুফুই আছেন, আর তার ছেলে। ওদের সাথেও বিয়ের পর মা আর তেমন যোগাযোগ রাখেনি। রাখলেও আমি হয়তো জানি না, বাসায় তো কখনো আসতে দেখিনি। আর আমাদের পরিবারের কারোরই তো বিয়ে হয়নি। একটা অনুষ্ঠান বা দাওয়াত বলে বোঝা যেত কতজন আত্মীয় আছে। আরাব বলল, মায়ের মৃত্যুর পর নানুর পরিবারের কেউই আমাদের সাথে যোগাযোগ রাখেনি। ওরা সবাই দাদু আর বাবাকে মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করত। কারণ মা ঘরের বড় বউ ছিল, তাই নিষেধ করার পরও অনেক কাজ করত। আমার জন্মের সময় মা অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন। এখানে দাদু আর বাবার কোনো দোষ ছিল না। এরপর ওরা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বাবা আমাকে যেতে দেয়নি। এবার তাহমিদ বলল, আমার নানুর পরিবারে তো অনেকেই আছে, আমাদের তো প্রায় যাওয়া আসা হতো, কিন্তু হঠাৎ একদিন মায়ের সাথে মামার একটা ঝামেলা হয়, এরপর আর যাওয়া হয়নি। ইভান জিজ্ঞেস করলো, কি ঝামেলা? জানি না, আমাকে তো জানানো হয়নি। আমি ওদের কথাবার্তা শুনে এটুকু বুঝেছি ঝামেলা একটা হয়েছে। তাহলে তোর মামাও জড়িত থাকতে পারে। তাহমিদ রাগী কণ্ঠে বলল, ইভান, কি বলছিস এসব? ওরা মানুষ খুন করার মতো হিংস্র নয়। সন্দেহের তালিকায় অনেকেই আছে, কিন্তু কারণগুলো মানুষের জীবনে নেওয়ার মতো নয়। কারো জীবন কেড়ে নেওয়া এতটাও সহজ বিষয় না। হাসি মুখে কারা পিঠে ছুরি চালিয়ে দিতে পারে তা বোঝা অনেক কঠিন। ক্যাম্পাস থেকে বের হয়ে জ্যোতিকে দেখে থমকে গেল আহনাব। জ্যোতি তার কাছে এসে বলল, আহনাব, আমি তোমাকে কত খুঁজেছি জানো? আহনাব জ্যোতিকে পাশ কাটিয়ে চলে যেতে যাবে, তখনই জ্যোতি বলে, আমাকে ক্ষমা করে দাও। আহনাব জ্যোতির দিকে ফিরে বলে, যদি আহনাফের পা ধরতে যাবে তখনই আহনাফ কয়েক পা পিছিয়ে বলে, এসব অভিনয় আমার সামনে না করে কোনো ডিরেক্টরের সামনে করতে পারো। সিনেমায় ভালো একটা সুযোগ হবে তোমার। আহনাফ ক্যাম্পাস থেকে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে জ্যোতির বাবাকে ফোন করে বলে দিল জ্যোতি বারবার তাকে বিরক্ত করছে। জ্যোতির বাবা সব শুনে এবার মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিলেন। জ্যোতির কার্যকর্ম তার আত্মীয়রা জানার পর জ্যোতির বাবা মাকে কথা শোনাচ্ছে। সবাই জ্যোতির মাকেই দোষ দিচ্ছে। বাসায় মেয়ের সাথে না থেকে বাইরে চাকরি করতে গিয়েই নাকি মেয়ের স্বভাব নষ্ট হয়ে গেছে। জ্যোতির মা এসব শুনে মেয়ের উপর আরো ক্ষুব্ধ হয়ে যান। তিনি আবার মেয়েকে ইচ্ছে মতো মারেন। জ্যোতি এবার নিজেকে বাঁচাতে বলল সে আর কখনোই আহনাফের সামনে যাবে না। আহনাফ শুয়ে মুখে বালিশ দিয়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। তখনই তার মনে হলো কেউ তার পায়ের উপর ভর দিয়েছে। সে বালিশ সরিয়ে দেখলো অরুণিকা তার পায়ের উপর দাঁড়িয়ে আছে। আহনাফ ভ্রু কুচকে বলে, কি চাও? অরুণিকা ধপ করে লাফিয়ে এসে আহনাফের সামনে বসতে আহনাফ মাথা তুলে উঠে বসে। অরুণিকা বলে, তোমার ফোনটা দাও। আহনাফ পকেট থেকে ফোন বের করতে করতে জিজ্ঞেস করলো, আমার ফোন দিয়ে কি করবে? আমার বন্ধুর সাথে কথা বলবো। আহনাফ ফোনটা আবারও পকেটে ঢুকিয়ে রাখে। অরুণিকা উৎসুক দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ বলে, যাও, আমি ঘুম
ফোন এগিয়ে দিতে অর্ণিকা নম্বরটাও ফোনে তুলে নিল। আহনাফ ভ্রু কুচকে বলল, তুমি মুখস্থ করে ফেলেছো? হ্যাঁ, বিয়ন মুখস্থ করে ফেলতে বলেছে। বড় বড় করে অর্ণিকার দিকে তাকালো। অর্ণিকা মনোযোগ দিয়ে বিয়নের সাথে কথা বলেই যাচ্ছে। অর্ণিকা উত্তরে বল, না না না, ও আমাকে এখন বকে না, ও ফোন দিয়ে বলেছো? কল কেটে দেওয়ার পর আহনাফ আবারও জিজ্ঞেস করলো। কে তোমাকে সারাদিন বকাঝকা করে? অর্ণিকা মুখে হাত দিয়ে বলল, তুমি কিভাবে জানলে? আহনাফের ফোনের ভলিউম বড়, তাই স্পিকার না থাকলেও সব শোনা যায়। কে? তোমাকেও ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় আর বিড়বিড় করে বলতে লাগলো, রক্স ও আমার রকস্টার। কথাটা বলে অর্ণিকা ধিন ধিন করে চলে গেল। আহনাফ সেখানেই অবাক হয়ে দাঁড়িয়ে রয়। মনে মনে বলে, বাচ্চা মেয়েটা বলে কি? এগুলো নিশ্চয়ই ওই তুর্যের বাচ্চাই ওকে শিখিয়েছে। চায়ের দোকানে ভিড় জমেছে। সবাই জড়ো হয়ে প্রেম নিবেদন দেখছে। তাহমিদ, আহনাফ আর তুর্য একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আরফের চোখ দুটো স্থির হয়ে আছে আর ইভান অবাক হয়ে দাঁড়িয়ে আছে। মাউসিয়াদের চোখ দুটো ছলছল করছে, হয়তো এখনই অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়বে। সায়ন্তনীর চোখ দুটো ভিজে যাচ্ছে। ইমন তার এক হাত এগিয়ে দিয়ে সায়ন্তনীর সামনে হাঁটু গেড়ে বসে আছে। ইমন সায়ন্তনীর চোখের দিকে তাকিয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি আমার হতে চাও না? সায়ন্তনী কাঁদো কাঁদো মুখে মাথা নেড়ে ইমনের হাত ধরল। ইমন শক্ত করে সায়ন্তনীর হাত ধরে বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর মাউসিয়াদের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, সেদিন তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছো, আজ আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। তুমি আর ভাই দুজনই আমাকে অনেক কষ্ট দিয়েছো, এখন আমি তোমাদের সামনে সুখী হয়ে দেখাবো। আরাফ আহনাফকে একপাশে টেনে এনে বলল, তুই ইমনের এমন কাজে তালি দিচ্ছিস? কি হলো এটা? ছেলেটার মাথা নষ্ট হয়ে গেছে। ইভান আর মাউসিয়াতকে দেখানোর জন্য এমন অভিনয় করছে। ও, কণ্ঠে বলল, আপাতত ইমনের মাথা থেকে মাউসিয়াত বের হলেই হবে। সায়ন্তী মেয়েটা অনেক ভালো। আরাফ আহনাফকে এখনো কিছুই বোঝাতে পারল না। ইমন এখন যাই করছে জেদের বসে করছে। জেদ কেটে গেলে সায়ন্তনী নিশ্চয়ই অনেক কষ্ট পাবে, কিন্তু ইমনকে এখন বুঝিয়েও লাভ নেই, কারণ সে কারো কথা শোনার ছেলে না। সে নিজে যা বুঝে তাই করে।